অঘটন দিয়ে শুরু বিপিএল এর নবম আসর। শেষ মুহূর্তের গোলে আরামবাগের সঙ্গে ড্র শেখ জামাল ধানমন্ডি ক্লাবের। বারিধারার কাছে 1-0 গোলে হেরেছে শেখ রাসেল। হাই পারফরম্যান্স দলের সাথে স্পিন বিশেষজ্ঞ কোচ হিসেবে যোগ দিলেন মোহাম্মদ রফিক। বিদেশি কোচের পরিবর্তে বিসিবির দেশি কোচের সিদ্ধান্তে আস্থার প্রতিদান দিতে চান এই বাঁহাতি। কাউন্টি ক্রিকেটে তাক লাগিয়ে 2 ম্যাচ পরেই কাঁধের ইনজুরিতে কাটার মাস্টার মুস্তাফিজ খেলতে পারেননি গ্লাস্টারশায়ারের বিপক্ষে ম্যাচে। এবং প্রাক মৌসুম প্রীতি ফুটবলের হাই ভোল্টেজ ম্যাচে মুখোমুখি হবে ম্যানচেস্টার ইউনাইটেড ও ম্যানচেস্টার সিটি। মাঠের লড়াইয়ে সেরাটা দিয়ে ভালো করার প্রত্যয় দুই ইংলিশ জায়ান্টের। দর্শক, মাঠের খেলা আর মাঠের বাইরের খেলার উত্তেজনা এসব নিয়ে আমাদের নিয়মিত আয়োজন খেলার সময়। আর এই আয়োজন আপনাদের সঙ্গে আছে আমি এস এম ইকবাল। শুরুতেই জানাবো জেবি বাংলাদেশ প্রিমিয়ার লিগ ফুটবলের খবর। অঘটন দিয়ে শুরু হলো বিপিএল এর নবম আসরের। চট্টগ্রামে এম এ আজিজ স্টেডিয়ামে আসরের প্রথম ম্যাচে আরামবাগের সঙ্গে 1-1 গোলে ড্র করেছে বর্তমান চ্যাম্পিয়ন শেখ জামাল ধানমন্ডি ক্লাব। এদিকে জামালের ড্রয়ের দিনে হোঁচট খেয়েছে সাবেক চ্যাম্পিয়ন শেখ রাসেল। উত্তর বারিধারার কাছে 1-0 গোলে হেরে গেছে মারুফুল হকের শিষ্যরা। গেল 2 মৌসুম ধরে ঢাকার ফুটবলে রাজত্ব করেছে শেখ জামাল। এবার তাদের মিশন হ্যাটট্রিক শিরোপা। তবে মৌসুমের শুরুতে বেশিরভাগ তারকা ফুটবলার অন্য ক্লাবে পাড়ি জমানোয় দল গোছাতেই হিমশিম খেতে হয়েছে ধানমন্ডির রাজাদের। স্বাধীনতা কাপ ও ফেডারেশন কাপ 2 আসরেই ব্যর্থ হয়েছে শেখ জামাল। বিপিএল নিয়ে তাই বাড়তি সচেতন ইয়াসিন খানের দল। আবারও প্রতি আক্রমণ। চট্টগ্রামের এম এ আজিজ স্টেডিয়ামে আরামবাগের বিপক্ষে শুরু থেকেই আধিপত্য ছিল ধানমন্ডির জায়ান্টদের। 14 মিনিটে এমেকা ডার্লিংটনের গোলে লিড পায় শেখ জামাল। 1-0 বলে এগিয়ে গেল শেখ জামাল। এরপর 46 মিনিটে ব্যবধান বাড়ানোর সুযোগ পেয়েছিল তারা, কিন্তু এমেকার দুর্দান্ত শট পোস্টে লেগে ফিরে এলে নিশ্চিত সুযোগ হারায় জামাল। তবে তাতে হাল ছাড়েনি হলুদ জার্সিধারীরা। একের পর এক আক্রমণে কোণঠাসা করে রাখে আরামবাগকে। আবার আক্রমণের চেষ্টা ছিল, নিজেদের গুছিয়ে আক্রমণে যাওয়ার চেষ্টা করেছে আরামবাগও, তবে সেগুলোর কোনোটি আলোর মুখ দেখেনি। অবশেষে দ্বিতীয়ার্ধের যোগ করার সময় আব্দুল্লাহর গোলে সমতায় ফেরে সাইফুল বাড়ির শিষ্যরা। আনন্দে নেচে ওঠেন আরামবাগের সমর্থকরা। গোল পরিশোধ করতে সক্ষম হলেন। ম্যাচের শেষ মুহূর্তে বিবাদে জড়িয়ে লাল কার্ড দেখে মাঠ ছাড়েন শেখ জামালের এমেকা ও আরামবাগের ইসা ইউসুফ। এরপর আর গোল না হওয়ায় পয়েন্ট ভাগাভাগি করে মাঠ ছাড়ে দুদল। রাতে আরেক ম্যাচে দলীয় শক্তিমত্তার দিক থেকে পিছিয়ে থাকলেও শেখ রাসেলের সঙ্গে সমান তালে লড়ে উত্তর বারিধারা। প্রথমার্ধে দুদলই বেশ কয়েকবার আক্রমণে গিয়েও গোল পায়নি, ফলে গোলশূন্যভাবে শেষ হয় প্রথমার্ধ। আজকে প্রথম একাদশে রয়েছেন তারা হলেন। বিরতির পর নিজেদের আক্রমণের ধার বাড়িয়ে প্রাধান্য বিস্তারের চেষ্টা চালায় শেখ রাসেল, তবে ফল আসেনি। উল্টো 62 মিনিটে পেনাল্টি থেকে গোল করে বারিধারাকে আনন্দে ভাসান সবুজ। গোল পরিশোধের চেষ্টা করেও বারিধারার রক্ষণ প্রাচীর ভাঙতে পারেনি শেখ রাসেল, আর তাতেই বাদ ভাঙা উল্লাসে মেতে মাঠ ছেড়েছে উত্তর বারিধারা। পারভিন আক্তার, সময় সংবাদ, ঢাকা। দর্শক, আজকে শুরু হয়েছে বাংলাদেশ প্রিমিয়ার লিগ ফুটবলের নবম আসর। আমরা দেখছিলাম তারই প্রতিবেদন। তো এবারের এই আসর নিয়ে আলোচনা করার জন্য আমাদের স্টুডিওতে উপস্থিত আছেন বাংলাদেশ জাতীয় ফুটবল দলের সাবেক ফুটবলার শেখ মোহাম্মদ আসলাম। আমরা চলে যাচ্ছি আসলাম ভাইয়ের কাছে। আসলাম ভাই, কেমন আছেন? ভালো, আপনি ভালো আছেন? এই তো আছি ভালো। তো আসলাম ভাই, আমরা দেখছিলাম বাংলাদেশ প্রিমিয়ার লিগ ফুটবল নিয়ে আমরা একটি প্রতিবেদন দেখছিলাম। এটা নিয়ে কথা বলবো আমরা। শুরুতেই জানতে চাইবো আমরা আজকের প্রথম যে দুটি ম্যাচ দেখলাম, শেখ জামাল ধানমন্ডি ক্লাব এবং শেখ রাসেল, দুই বিগ শট বলবো, বিগ জায়ান্ট বাংলাদেশের ফুটবলের দুদলই কিন্তু আজকে মাঠে নেমেছিল। তো প্রথম ম্যাচে আমরা দেখলাম শেখ জামাল ধানমন্ডি ক্লাব এগিয়ে থেকেও কিন্তু অতিরিক্ত সময় অর্থাৎ 91 মিনিটে তারা কিন্তু সমতা, আরামবাগ সমতায় ফিরে। আর পরের ম্যাচে শেখ রাসেল শেষ রক্ষাটি করতে পারেনি, তারা হেরে গেছে উত্তর বারিধারার কাছে। এই দুটি দলই কিন্তু এবার চ্যাম্পিয়নশিপ লিগ খেলে প্রিমিয়ার লিগে এসেছে। তো আসলে কেমন দেখলেন আপনি ম্যাচটি আজকের? ম্যাচ আসলে আমি বলবো যে বিপিএল যে শুরু করেছে, বিপিএল এর এই যে শুরুটা আমার কাছে বেশ ভালো লেগেছে, কারণ বেশ আড়ম্বর এবং বেশ ঘটা করেই অনুষ্ঠানটা মানে লিগটা শুরু করেছে, যেটা আমাদের সময় এটা হতো না। এটাতে সাধুবাদ জানাই। বাট পাশাপাশি বলবো যে যারা পারফর্ম করবে, বিশেষ করে যারা নামি দামি খেলোয়াড়, এদের পারফরমেন্সটা মাঠে ওইভাবে আলোকিত করে নাই আমাদেরকে। এরপরে বলবো যে বিপিএল শুরু করার আগে আমার মনে হয় চিটাগং এর কিছু আমাদের এক্স যারা প্লেয়ার ছিল, এদেরকে মাঠে একটু বেশ মানে যদি এই যেভাবে তারা শুরু করেছে তাদেরকে সম্মান দেখালে আমার মনে হয় এই জিনিসটা আরো ভালো হতো।
আচ্ছা আসলাম ভাই, আমরা এই কথাটি যাব, তার আগে আমি আপনার একটি জিনিস জানিয়ে রাখি, বা সেটা বুঝতে পারছেন আপনি ফুটবল ফেডারেশনের সদস্য, যে আসলে এবার বিপিএল কিন্তু অনুষ্ঠিত করার চিন্তা ভাবনা চলছে 4টি ভেন্যুতে, যদিও এই মুহূর্তে হচ্ছে 5টি ভেন্যুতে চিন্তা ভাবনা করা চলছে। তো মূল লক্ষ্যটা হচ্ছে দর্শক, মাঠে দর্শক টেনে। আসলে সেই দিক থেকে প্রথম দিনে কতটুকু সফল হয়েছে? না, আমার মনে হয় না ওই কাঙ্ক্ষিত লক্ষ্যে তারা পৌঁছতে পেরেছে। বাট দর্শক তখনই আসবে যখন আপনার নিজের ঘরের প্লেয়াররা যখন পারফর্ম করবে, যাদের জন্য এই অনুষ্ঠান, যেমন চিটাগং এর যারা প্লেয়ার, দামি দামি প্লেয়ার, কিংবা যারা আমাদের স্থানীয় যারা প্লেয়ার, এদেরকে পারফর্ম করতে হবে। এদের ফ্যান ফলোয়ার্সরাই মাঠে আসবে, এদের রিলেটিভস, এদের বন্ধুরা, এরা খেলা দেখতে আসবে। তো সেই ধরনের পারফরমেন্স আমি দেখতে পাইনি আজকে। আর বিশেষ করে বলবো যে আগামী কাল মনে হয় একটা বড় খেলা আছে, হয়তো বা ওখানে ভালো করতেও পারে বা দর্শক আসতেও পারে। তাহলে আসলাম ভাই, আপনি একটা কথা বলতে চাচ্ছেন যে এই যে ফুটবলকে এগিয়ে নেওয়ার জন্য, যা ফুটবলকে পুনর্জাগরিত করার যে কথাটা বলা হচ্ছে, এর জন্য যে আয়োজন আমরা দেখলাম, গ্র্যান্ড ওপেনিংটা সেরকম ভাবে হয়েছে, বিপিএল এর লোগো উন্মোচন, খুবই জাঁকজমকপূর্ণ ভাবে অনুষ্ঠানগুলো হয়েছে। তো এগুলি ব্যর্থ হয়ে যাবে যদি না ফুটবলার, আমাদের লোকাল ফুটবলার যারা আছে তারা যদি মাঠে পারফর্ম করতে না পারে। এটা কি তার মানে কি এটাই দাঁড়াচ্ছে? এক্স্যাক্টলি। এবং আমি বলবো যে আমাদের এখন মানে শুরু থেকে শুরু করা দরকার। মানে আমাদের ফুটবল এখন যেখানে এসে দাঁড়িয়েছে, আমার মনে হয় এখন গ্রাসরুট লেভেলে প্রচুর কাজ করা দরকার। আমাদের পাইপলাইন সমৃদ্ধ করা দরকার এবং ঘরোয়া ফুটবলটাকে আরো চাঙ্গা করা দরকার। জেলা পর্যায়ে প্রতিটা জেলায় যদি একসঙ্গে লিগটা চালু করা যেত, কিংবা ওদের টাইম বার করে দেওয়া যেত যে এই সময় ওই জেলা করবে, এরকম ভাগ ভাগ করে যদি দেওয়া যেত। এর পাশাপাশি বলবো যে লোকাল প্লেয়ারদের ওখানে যদি লোকালি একটা ট্রেন আপ করা যেত, তাহলে আমার মনে হয় কিছুটা ফুটবল ঘুরে দাঁড়াতো। সেক্ষেত্রে তো ক্লাবগুলোরও একটা থাকে যে গোয়ার তুমি, বা যেটা বলি যে গো ধরে বসে থাকা, যে আমরা ঢাকার বাইরে যাব না, ঢাকার বাইরে গিয়ে খেলবো না। সেক্ষেত্রে কি আসলে ক্লাবদেরও কি কোনো দোষ বা এই বর্তায় কিনা? ইনফ্যাক্ট আপনি দেখুন, আমাদের সময় কিন্তু আমরা বাইরে লিগ খেলতে হয়নি আমাদেরকে। তো এটা আলটিমেটলি ওখানেই আসবে যে আপনার পারফর্মার যারা লোকাল প্লেয়ার, লোকাল আইকন প্লেয়ার নাই তো ওইভাবে, যার খেলা দেখতে ঝাঁকে ঝাঁকে দর্শক আসবে, ওই ধরনের খেলার খুব অভাব। কারণ আপনি দেখেন আজকে সারা মাঠ জুড়েই ওই বিদেশি খেলারাই নিচে খেলে শেষ করলো। বাট ওদের খেলা কয়দিন দেখবে মানুষ? আমাদের যে কোনো মামুনুল কিংবা যে কেউ যদি একটু পারফর্ম করে, পাবলিক যাবে দেখতে। তার মানে আসলাম ভাই, আপনি বলতে যাচ্ছেন যে ইন্ডিভিজুয়াল পারফর্মার আমাদের লোকাল, তাদের যে পারফরমেন্সের অভাবের কারণে দর্শক ফুটবল থেকে মুখ ফিরিয়ে নিয়েছে, আপনি কি এটাই বলতে চাচ্ছেন? আমাদের যারা অর্গানাইজ করেছে, এত ঢাকঢোল পিটিয়ে করেছে এবং এটা বেশ ফলোভাবে প্রচারও হয়েছে, কিন্তু লোকাল প্লেয়ার যখনই পারফর্ম করবে এই প্রচারের সার্থকতাটা সেখানে পাবে। আসলে আরেকটা জিনিস ছোট করে জানতে চাবো, সেটা হচ্ছে এবারে কিন্তু প্রথমবারের মতো বিপিএল কিন্তু ময়মনসিং এ যাচ্ছে, বিভাগীয় শহরে। তো আসলে আমরা সবসময় দেখেছি যে ঢাকার বাইরে কিন্তু ফুটবল নিয়ে আলাদা একটা উন্মাদনা কাজ করে দর্শকদের মাঝখানে। তো সেক্ষেত্রে ময়মনসিং বা সিলেট পরীক্ষিত একটি ভেন্যু যেখানে সবসময় ফুটবল দর্শক সমাগম হয়ে থাকে। তো ময়মনসিং এর ব্যাপারে আপনি কেমনটা দেখছেন, কেমন আশা দেখছেন? নতুন ভেন্যু আশা করি ভালো করবে, যেহেতু শুরুটা করছি আমরা ভিন্ন একটা আঙিনায়। আশা করি একটা অতিমাত্রা যোগ হবে, হয়তোবা দর্শক হয়তো আসবে। বাট ওইখানে যদি আমরা ফেল করি, তাহলে আমার ফুটবল কোথায় যাবে? এইটা হলো আমার প্রশ্ন, যে ওই মফস্বল শহর থেকে যদি আমরা ওখানে ছিটকে পড়ে ফুটবলটা, তাহলে আমার মনে হয় ইট উইল বি ভেরি ডিফিকাল্ট টু কাম ব্যাক। আসলাম ভাই, আপনার সাথে আমরা আরো কথা বলবো, তার আগে একটি রিপোর্ট দেখে আসি। জেবি বাংলাদেশ প্রিমিয়ার লিগের প্রথম দিনের খেলায় দর্শক উপস্থিতি সহ সব দিক বিবেচনায় আয়োজন সফল হয়েছে বলে মনে করেন আয়োজকরা। আর দীর্ঘদিন পর ঘরোয়া লিগের সবচেয়ে বড় আসর বন্দরনগরীতে শুরু হয় খুশি ফুটবল প্রেমীরা। আর যে কোনো ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনা এড়াতে নিরাপত্তার চাদরে ঢাকা ছিল এমএ আজিজ স্টেডিয়াম। বিস্তারিত জানাচ্ছেন পার্থপ্রতিম বিশ্বাস। গত বছর বন্দরনগরীর এমএ আজিজ স্টেডিয়ামে অনুষ্ঠিত হয়েছিল শেখ কামাল আন্তর্জাতিক ফুটবল টুর্নামেন্ট। আর সেই সময় দর্শকদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। ঠিক এক বছর পর আবার নগরীতে ফিরে এসেছে ফুটবলের বড় কোনো আসর। আর অনেকটা ক্রিকেটের জোয়ারে হারিয়ে যেতে বসা ফুটবলকে জাগাতে পেশাদার ফুটবল লিগের মর্যাদা করে আসর জেবি বাংলাদেশ প্রিমিয়ার লিগ শুরু হয়েছে চট্টগ্রাম থেকেই। শেখ কামাল টুর্নামেন্টের মতো গ্যালারি পরিপূর্ণ না হলেও দর্শকের উপস্থিতি কম ছিল না। প্রতিটি আক্রমণের সাথে সাথে তাদের ছিল বাঁধভাঙা উচ্ছ্বাস। খুব ভালো লাগলো, যেমন খুব জমজমাট একটা আয়োজন করে উদ্বোধন অনুষ্ঠান করা হয়েছিল। এই ধরনের আয়োজন আমাদের বাংলাদেশের ফুটবলকে আরো বহু দূর নিয়ে যাবে। এরকম উদ্যোগ আরো নেওয়া উচিত
এবং নেওয়া উচিত যাতে আমাদের যুব সমাজ এইসব খেলা দেখে অনুপ্রাণিত হয়। ভোগান্তি হলো কিন্তু নিরাপত্তাটা সবার জন্য ভালো। আর যে কোনো ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনা এড়াতে পুলিশের ছিল সতর্কতামূলক ব্যবস্থা। প্রত্যেকটা গেটে পর্যাপ্ত পরিমাণ পুলিশ আছে এবং আমরা দেখতে পাচ্ছেন আর্থিক গেটের মাধ্যমে প্রত্যেকের বডি চেক করা হচ্ছে এবং তারা বাড়তি কোনো জিনিস ভিতরে নিয়ে ঢুকতে পারছে না এক্সেপ্ট মোবাইল। দর্শকদের উপস্থিতি সহ সব দিক মিলিয়ে আয়োজন অনেকটাই সফল হয়েছে বলে জানান আয়োজকরা। বর্তমানে যে দর্শক এসেছে আমি মনে করি আমাদের আজকের হিসাবে আমি 70% আমরা কৃতকার্য আমি মনে করি, কারণ কালকে আমি মনে করি স্টেডিয়াম পরিপূর্ণ হয়ে যাবে। এত বড় একটি ফুটবল লিগ আয়োজনের মধ্য দিয়ে চট্টগ্রামের ফুটবলের সে হারানো দিন আবার ফিরে আসবে বলে মনে করেন সংশ্লিষ্টরা। পার্থপ্রতিম বিশ্বাস, সময় সংবাদ, চট্টগ্রাম। আসলাম ভাই, আমরা দর্শক নিয়ে একটি প্রতিবেদন দেখছিলাম। আসলে তারা কিন্তু বলছে যে 70% কৃতকার্য হয়েছে, যে দর্শক মাঠে ফিরে আনার যে টার্গেট তাদের ছিল। তো আসলে আপনি কি মনে করছেন যে আসলে কি তারা সেই দাবিটা রাখতে পারে কিনা? না, দর্শক হয়তো নেক্সট ম্যাচে আরো বেশি হবে, বাট আমার মনে হয় দর্শকের থেকে বড় ব্যাপার যে আমি আগেও বলেছি পারফর্মার। ওখানে আপনার খেলা যাদের জন্য এত ঘটা করে অনুষ্ঠান যদি সুন্দর না করতে পারে পারফর্মাররা, তাহলে কেমনে দর্শক আসবে? তো আমার মনে হয় যে ডে বাই ডে খেলার আরো উন্নতি হবে, দর্শক হয়তো আসবে, মফস্বল শহরে আসবে। আচ্ছা আসলাম ভাই, এর আগে আমি ব্যবস্থাপনা নিয়ে যদি একটু কথা বলি, যে বন্দরনগরীতে খেলা হচ্ছে, বলা হচ্ছে যে ফুটবলকে পেশাদারিত্বের একটা কাঠামোতে নিয়ে আসা হবে বা ক্লাবগুলোকে, এমন কথা বলা হচ্ছে। তো সেখানে আমরা দেখতে পেলাম যে 12টি ক্লাবই কিন্তু এখন বন্দরনগরীতে অবস্থান করছে, এবং গতকাল আমরা দেখেছি যে তাদের মাঝে যে একটি যে অনুশীলন ভেন্যুগুলোতে তারা অনুশীলন করছে সেখানে একটু সংকট বা যাতায়াতের একটু অপ্রতুলতা। আসলে সবকিছু মিলে কি এটাকে একটা চ্যালেঞ্জ মনে হচ্ছে কিনা আপনার জন্য, আয়োজক যারা? আসলে টু টেল ইউ ভেরি ফ্র্যাঙ্কলি আমি বলবো যে আমাদের ওই ধরনের পেশাদারিত্ব আনতে গেলে বাংলাদেশ ফুটবল ফেডারেশনের অনেক অবয়বটা অনেক বাড়াবার দরকার। যেমন সারা বাংলাদেশের ইনফ্রাস্ট্রাকচার ওন করে হলো বাংলাদেশ গভর্নমেন্ট। তো গভর্নমেন্টকে ইনভলভ করে যদি কিছু করা যায় তাহলে হয়তো এই সুযোগ সুবিধাগুলো আরো বেটার পাওয়া যাবে, ফ্যাসিলিটিস গুলো আরো বেটার হবে। কারণ ওখানে যে যদি প্র্যাকটিস করার ফ্যাসিলিটিস না পায়, আর যেমন আবাহনী ক্লাব সাপোজ, ওদের নিজস্ব গ্রাউন্ড আছে এখানে ঢাকায়, তো ওরা খুব রিল্যাক্টেন্ট ওয়েতে ওখানে আরামসে প্র্যাকটিস করতে পারে এবং কোনো উইদাউট এনি হ্যাসেল। তো এই হ্যাসেল ফ্রি করতে গেলে ওখানে প্রতিটা ভেন্যুতে পর্যাপ্ত পরিমাণের সুযোগ সুবিধা দিতে হবে যাতে করে প্লেয়াররা পারফর্ম করতে পারে। পাশাপাশি বলবো যে আমরা মফস্বল শহরে এই ধরনের চিটাগং লিগে খেলেছি, যেমন আমি ঢাকায় গেলে চিটাগং লিগে খেলেছি, তো ওই পরিবেশটা একরকম আর ঢাকার ফুটবলটা একরকম। এই যে মানে উত্তেজনাটা, এটা ফারাক, অনেক ফারাক আমার কাছে মনে হয়েছে। আর আমি মনে করি যে এই যে লিগটা চালু হলো, এই বিপিএল, এর পাশাপাশি যদি লোকাল লিগটা সঙ্গে সঙ্গে চালু করতে পারতো তাহলে আমার মনে হয় যে প্লেয়ারের এই খেলার যে উন্মাদনাটা, ওইটা যুব সমাজ এটা গ্রহণ করতে পারতো, তাতে করে ফুটবলের উন্নতির একটা সুযোগ আছে ওখানে। আসলাম ভাই, আপনার কথা রেস ধরে একটা কথা বলবো, সেটা হচ্ছে আপনি শুরুতে যেটা বলেছেন যে ইন্ডিভিজুয়াল পারফরমেন্স যেটা, সেটা বাড়াতে হবে। এর আগে আপনারা যখন মাঠে খেলতেন তখন কিন্তু এরকম জাঁকজমক বা অনাড়ম্বর কোনো অনুষ্ঠান ছিল না। দর্শক কিন্তু ব্যক্তিগত আসলাম বা আসলামের পারফর্ম দেখতে বা সালাউদ্দিন তাদের পারফর্ম দেখতেই মাঠে আসতো। তো এই মুহূর্তে তো বাংলাদেশের আসলে এই মানের পারফর্মার বা সেটা আপনিও বলেছেন বা আমরাও দেখছি, গত কয়েক বছর ধরে দেখছি এই মানের কোনো পারফর্মার নেই। তাহলে আসলে এটা কি করা যেতে পারে? আপনি বলছেন যে পাইপলাইন বাড়াতে হবে, তাহলে এতদিন কি ফুটবলটা কি বন্ধ থাকবে নাকি? এতদিন আয়োজকদের কাজটা কি হতে পারে? আপনার যে কোনো সাকসেস, মানে স্পেশালি স্পোর্টস অর এডুকেশন, আপনাকে মানে ওর উপর প্র্যাকটিস করতেই হবে, শর্টকাট কোনো বিষয় নাই ওখানে। ফুটবলটা শুরু করতে হবে এখন, আমি যেটা বলছি যে শুরু থেকে শুরু করতে হবে, এবিসিডি থেকে শুরু করতে হবে। যেমন স্কুল লেভেলে ভিগোরিয়াসলি কাজ করতে হবে, পরীক্ষা শেষ হলো সঙ্গে সঙ্গে আপনি স্কুল ফুটবল করেন। স্কুল ফুটবল সারা বাংলাদেশ ব্যাপী যদি ইনভলভ করা যায় তাহলে আমার মনে হয় অনেক প্লেয়ার ওখান থেকে আসতে পারে। পাশাপাশি বলবো ওর পরে আপনি ওই জেলা পর্যায়ে প্রতিটা জেলায় যদি সেকেন্ড ডিভিশন থার্ড ডিভিশন শুরু হয়ে যায়, ওই স্কুল পড়ুয়া ছেলেটা ওখানে পারফর্ম করতে পারে এবং ওখানকার ওই ছেলে যদি 10 টাকা কিংবা 5 টাকা কামাই করতে পারে, ওই পরিবারের জন্য একটা বিরাট আশীর্বাদ সেই ছেলেটা। তো এটা একটা ইনকারেজিং ম্যাটার হবে, কিন্তু এখন যে সিস্টেমে চলছে টোটালি ডিসকারেজিং ম্যাটার আমার কাছে মনে হয়। এই ব্যাপারগুলো বন্ধ হয়ে গেছে, স্কুলে আগে যেমন ইন্টার স্কুল বা আন্তঃবিদ্যালয় যে এগুলি বন্ধ হয়ে গিয়েছে বা জেলা ভিত্তিক। আসলে ফুটবল ফেডারেশনের সদস্য হিসেবে বা আপনি কি বলেন, বা এবার সালাউদ্দিন ভাই যখন আসলে বেশ কিছু ম্যান্ডেট নিয়ে কিন্তু তিনি এসেছেন, আসলে আমরা দেখতে পেয়েছি এপ্রিলের নির্বাচনের পর এটা জুলাই চলে যাচ্ছে আর কি।
অলমোস্ট 2-3 মাস বা 3-4 মাস আমরা যেটাই বলি কিনা, সময় কিন্তু অতিবাহিত হচ্ছে, আর বলতে গেলে 3.5 বছর মতো সময় আছে। তো কতটুকু অগ্রসর হয়েছে বা কি কোন পথে যাচ্ছে বাংলাদেশের ফুটবল? আসলে আমি বলবো যে আফটার ইলেকশন ওনারা খুব তোড়জোড় করছে, বিভিন্নভাবে চেষ্টা করছে, প্রেসিডেন্ট সাহেবও ব্যস্ত, তার ভিতর থেকেও আমি বলবো যে উনি চেষ্টা করছে, বাট যেখানে কাজ করা দরকার সেটা বাদ দিয়ে যদি আপনি অন্য জায়গায় কাজ করেন, ওই প্রচেষ্টা কোনো কাজে লাগবে না আমাদের ফুটবলে। তো আমি মনে করি এখনো সময় আছে, সবাইকে নিয়ে বসে একটা সুন্দর পরিকল্পনা করে যদি এগোনো যায়, এই 4 বছরে হয়তো বা উনি আমাদের ফুটবলে কিছুটা হলেও দিক পরিবর্তন করে দিয়ে যেতে পারে। তার মানে আসলাম ভাই, আপনার কথা একটা জিনিস আমরা বুঝতে পারছি, সেটা হচ্ছে যে এই যে জাঁকজমকপূর্ণ অনুষ্ঠান বা যেটাই বলি, এটা আসলে হচ্ছে ফুটবলকে এগিয়ে নেওয়ার সঠিক পথটা না। সঠিক পথে যদি যেতে হয় তাহলে আমাদের সেই স্কুল ফুটবলে যেতে হবে বা তৃণমূলে যেতে হবে। ডেফিনেটলি আপনাকে এই যে ডেভেলপমেন্ট এবং যে কোনো প্রোগ্রামে ইটস এ থ্যাঙ্কসলেস জব, এটার পিছনে আপনাকে ইনভেস্ট করতেই হবে। এই যে আড়ম্বর যে অনুষ্ঠানগুলো করছে, যাই কিছু করছে, এই চাকচিক্যর পিছনে যে একটা কালো জিনিস আছে সেটা কিছুদিন পরেই ধরা পড়ে। তো এটা এই সময় কালক্ষেপণটা না করে আমার মনে হয় ইমিডিয়েট বসে এটা সুন্দর এটাকে সেটেল ডাউন করা উচিত এবং ফুটবলটাকে নিজস্ব গতিতে ফিরিয়ে আনা উচিত। আসলাম ভাই, ছোট করে একটা জিনিস জানতে চাবো যে একটা কাজ করতে গেলে আলোচনা সমালোচনা দুটোই কিন্তু থাকবে। তো এই যে অনেকদিন পরে ঢাকার বাইরে যে ফুটবলকে যে ছড়িয়ে দেওয়ার যে প্রয়াসটা বাফুফে দেরিতে হলো যে এই উদ্যোগটা নিয়েছে, আসলে এটাকে কি আপনি সাধুবাদ জানাবেন? আই ডু অ্যাপ্রিশিয়েট, আমি যে কোনো এটার এই প্রচেষ্টাকে আমি অ্যাপ্রিশিয়েট করি, বাট এটা ক্লিক করতে গেলে আরো নিচের লেভেলে কাজ করা দরকার আমার মনে হয়। আর ওনাদের প্রচেষ্টার তো সীমা নাই, নতুন নতুন কিছু হোক না, এটা হলে অসুবিধা কি? নাথিং রং হিয়ার, আমি বলবো যে বাট জায়গা মতো মানে কাজ করা দরকার, খুব জরুরি। কারণ আমাদের একটা ফুটবল দিয়ে সারা বাংলাদেশের যুব সমাজকে একটা সুন্দর জায়গায় নেওয়া যেতে পারে এবং ওই চেয়ারটা খুব দামি চেয়ার, সারা জাতিকে সার্ভ করার মতো একটা চেয়ার। আমি চাই যে উনি এইগুলো মাথায় রেখে হয়তো বা ভবিষ্যতে এইগুলো কাজ করবেন ইনশাআল্লাহ। ধন্যবাদ আসলাম ভাই আমাদের স্টুডিওতে এসে সময় দেওয়ার জন্য। আর আমরাও চাই ফুটবলটি এগিয়ে যাক। আপনাকে ধন্যবাদ, সময় টিভিকে ধন্যবাদ। এদিকে বাংলাদেশ প্রিমিয়ার লিগ ফুটবল আয়োজন নিয়ে মহাব্যস্ত ফেডারেশন। চট্টগ্রামে প্রথম রাউন্ডের খেলা উপলক্ষে বাফুফের অধিকাংশ কর্মকর্তারা এখন ঢাকার বাইরে। তাই 26 জুলাই কার্যনির্বাহী কমিটির এ মাসের সভা অনুষ্ঠিত হওয়ার কথা থাকলেও তা হচ্ছে না। এখন প্রশ্ন উঠেছে, বহুল আলোচিত বিপিএল আয়োজন করতে গিয়ে বাফুফের অন্যান্য কার্যক্রম ব্যাহত হচ্ছে কিনা। এ বিষয়ে নীতি নির্ধারকদের আরো সতর্ক হতে হবে বলে মনে করেন ফেডারেশনের সহসভাপতি বাদল রায়। কাজী সালাউদ্দিনের নির্বাচনী ইশতেহারে ছিল অনেক প্রতিশ্রুতি, প্রতি মাসে কার্যনির্বাহী কমিটির সভাসহ তৃণমূলের ফুটবলকে অগ্রাধিকার দেয়া, এসব ঢালাও করে বলে গেছে সালাউদ্দিন প্যানেল। তবে দায়িত্ব নেয়ার পর কেটে গেছে মাস তিনেক, অঙ্গীকার কতটুকু রক্ষা করতে পারছেন তারা? নতুন আদলের বাংলাদেশ প্রিমিয়ার লিগ এখন সবার আগ্রহের কেন্দ্রে। তবে বিপিএল এর ছায়ায় ঢাকা পড়ছে না তো অন্য সব কার্যক্রম। মঙ্গলবার নির্বাহী কমিটির এ মাসের সভা হওয়ার কথা থাকলেও নেই কোনো উদ্যোগ। ইলেকশনের পরেই আমরা কিন্তু ফার্স্ট মিটিং এর সিদ্ধান্ত নিয়েছি প্রত্যেক মাসে একটা করে মিটিং করব। প্রতি মাসে আমাদের বসা দরকার, যে আমাদের ফুটবলটাকে পিছিয়ে যাওয়ার একমাত্র কারণ হচ্ছে আমরা পলিসি মেকিং এ আমরা খুব একটা গুরুত্ব দেই নাই। গত 8 বছর যেভাবে কাজ করেছি, এভাবে কাজ করলে ফুটবল খুব এগোতে পারবে না। এদিকে ফিফার বরাদ্দ বা প্রজেক্টের অর্থের পাশাপাশি বিভিন্ন স্পন্সর মানি ঢালাওভাবে খরচ না করে বিভিন্ন খাতে ব্যয় করা উচিত বলে মনে করেন বাফুফে ডেভেলপমেন্ট কমিটির প্রধান। ফিফার টাকা কিন্তু আমাদের পরিকল্পনার বাইরে না, এখানে যে টাকাটা আসবে এটা খাতোয়ারি আসবে। টাকা খরচের বিষয়টাও আমাদেরকে খুব সাবধানতা অবলম্বন করতে হবে। প্রফেশনাল লিগে অতিরিক্ত অনেক টাকা খরচ হচ্ছে, ডেভেলপমেন্টে আপনি যদি কাজ করতে হয় তাহলে টাকা সেভ করতেই হবে। তৃণমূলের উন্নতির জন্য জাতীয় ক্রীড়া পরিষদ থেকে 1 কোটি টাকারও বেশি পেয়েছে বাফুফে। বিপিএল এর অতি ব্যস্ততার মাঝে এ নিয়ে দীর্ঘস্থায়ী পরিকল্পনা করাটা এখন চ্যালেঞ্জিংই হবে ফেডারেশনের জন্য। মাকসুম আলম খান, সময় সংবাদ, ঢাকা। এবার জানাবো ক্রিকেটের খবর। অনুশীলনে মনোযোগী হলে সহজ হয়ে যাবে মাঠের কাজ। জাতীয় দলের কন্ডিশনিং ক্যাম্পে তরুণদের এমন মন্ত্রে উজ্জীবিত করার চেষ্টা চালাচ্ছেন অলরাউন্ডার মাহমুদুল্লাহ রিয়াদ। ইংল্যান্ডের বিপক্ষে সিরিজ খেলতে মুখিয়ে আছে টাইগাররা। গেল কবছর ঘরের মাটিতে হওয়া সিরিজগুলোতে বাংলাদেশের ভালো ফলাফলের ধারাবাহিকতায় ইংল্যান্ডের বিপক্ষেও টাইগাররা ভালো করতে চায় বলে জানিয়েছেন তিনি। বিদেশি কোচিং স্টাফরা এখনো যোগ দেননি। দেশীয় ট্রেনারদের অধীনেই পরিচালিত হচ্ছে জাতীয় দলের প্রাথমিক স্কোয়াডে ডাক পাওয়া ক্রিকেটারদের কন্ডিশনিং ক্যাম্প। হাথুরু, হ্যালসল আর মারিওদের অনুপস্থিতিতে ক্যাম্পে গুরুদায়িত্ব পালন করছেন মাশরাফি, মাহমুদুল্লাহর মতো সিনিয়র ক্রিকেটাররা। পুরনো সাফল্যের গল্প দিয়েই অনুপ্রাণিত করার চেষ্টা করছেন তরুণদের।
সবার মধ্যে একটা আলোচনা হয়েছে যে আমরা বিগত 2-2.5 বছর বা 3 বছর যেভাবে আমাদের টিমটা অনুশীলন করছে বা আমাদের অ্যাটিটিউডটা কিভাবে চেঞ্জ হচ্ছে, তো এই জিনিসটা সবাইকে জানিয়ে দেওয়া। ব্যাট বল হাতে সব ফরম্যাটেই সমান পারদর্শী মাহমুদুল্লাহ রিয়াদ 27 টেস্টে 31.37 গড়ে করেছেন 1506 রান। সেঞ্চুরি দেখা পেয়েছেন এক ম্যাচে আর উইকেট পেয়েছেন 37টি। ওডিআই ক্রিকেটে 125 ম্যাচে 33.27 গড়ে রান করেছেন 2627। বিশ্বকাপে একমাত্র বাংলাদেশি হিসাবে টানা 2 সেঞ্চুরির মালিকও তিনি। এই ফরম্যাটে উইকেট শিকার করেছেন 70টি। অনুশীলনের ক্ষেত্রে এক বিন্দু অনীহা নেই এই অলরাউন্ডারের। অনুশীলনের শতভাগ মনোযোগী হলেই মাঠের কাজ সহজ হয়ে যাবে এমনটাই বিশ্বাস করেন তিনি। ইংলিশ সিরিজ আছে এবং সামনে বেশ অনেকগুলো সিরিজ আছে, তো সেটার জন্য প্রস্তুত হওয়াটা জরুরি। এবং যেহেতু ফিটনেস ক্যাম্পটা আমাদের স্টার্ট হয়েছে, আমরা বেশ কিছুদিন সময়ও পেয়েছি। সবাই আমরা কমিটেড যে আমরা সবাই কষ্ট করব, কারণ কষ্টের বিকল্প কিছু নেই। দীর্ঘদিন আন্তর্জাতিক ক্রিকেটের বাইরে টিম বাংলাদেশ, তাই অক্টোবরে ইংল্যান্ড সিরিজে মাঠে নামতে যেন অধীর আগ্রহে অপেক্ষা করছেন ক্রিকেটাররা। আমরা সবাই মুখিয়ে আছি সিরিজটার জন্য এবং আমরা আশা করছি যে ইনশাল্লাহ সিরিজটা খুব ভালোভাবেই সম্পূর্ণ হবে। আপাতত ফিটনেস নিয়ে কাজ করছেন ক্রিকেটাররা, এরপর শুরু হবে স্কিল ট্রেনিং। নাসির সুলতান, সময় সংবাদ, ঢাকা। হাই পারফরম্যান্স দলের সাথে স্পিন বিশেষজ্ঞ কোচ হিসেবে নিয়োগ পাওয়ার পর প্রথম দিনের মতো কাজ করলেন মোহাম্মদ রফিক। ভবিষ্যতে বাংলাদেশ ক্রিকেট দলের জন্য দক্ষ স্পিনার গড়ে তোলাটাকে চ্যালেঞ্জ হিসেবে নিয়েছেন তিনি। সেই সাথে জানিয়েছেন বিদেশি কোচের বাইরে বিসিবির দেশি কোচ নিয়োগ দেওয়ায় এই সিদ্ধান্তের শতভাগ দিতে চান তিনি। আপনারা দোয়া করবেন যেন ভালো ক্রিকেট শিখাতে পারি বা আমি যতটুকু শিখেছি ততটুকু যে বাচ্চাদের কাছে দিতে পারি। মস্তিষ্কে থাকা ক্রিকেটের সব জ্ঞান নিংড়ে দিয়ে দেশের জন্য আগামী প্রজন্মের ক্রিকেটার গড়ে তোলার প্রত্যয়। টেস্ট ও ওয়ানডেতে প্রথম বাংলাদেশি বোলার হিসেবে 100 উইকেটের মালিক মোহাম্মদ রফিকের। 2008 সালে আন্তর্জাতিক ক্রিকেট থেকে বিদায় নিলেও বাংলাদেশ ক্রিকেট বোর্ড রফিকের দীর্ঘ ক্রিকেট অভিজ্ঞতার ভান্ডারের সহায়তা নেয়ার প্রয়োজন মনে করেনি গেল 8 বছরে। এর আগে দেশের এই বিজ্ঞ স্পিনারকে পাশ কাটিয়ে কয়েক দফা পাকিস্তানের সাকলাইন মুস্তাকের শরণাপন্ন হলেও এবার বিসিবি লুফে নিয়েছে রফিকের সার্ভিস পাওয়ার সুযোগ। তাই দেশি কোচদের কাজ করার এমন সুযোগটাকে প্রমাণের মঞ্চ হিসেবেই দেখছেন তিনি। ফরেন প্লেয়ার এবং আমাদের লোকাল প্লেয়ার বা লোকাল কোচরা কতটুকু ডিফারেন্স থাকে, আমি মনে করি যে আমাদের লোকাল যারা কাজ করব, আমি মনে করি ইনশাল্লাহ ফরেন প্লেয়ারতে ভালো কাজ করব, কারণ কি আমরা ওদের বুঝাতে পারবো এবং মন লাগায় ক্রিকেট ওদের দিতে পারবো। মূল দায়িত্ব হাই পারফরম্যান্স দলে থাকা 12 জন স্পিনারদের ভবিষ্যৎ বাংলাদেশ ক্রিকেটের জন্য গড়ে তোলা। প্রথম দিনে রফিকের শিক্ষা পাওয়ার সুযোগ পেয়েছেন 6 জন। বাংলাদেশে স্পিনারের সমস্যা এখানে আমাকে কাজে আসছে, তা আমি চাবো যে এখান থেকে ট্যালেন্ট বাংলাদেশ টিমের জন্য নেক্সট সাকিব এবং সাকলাইনের যারা আসছে এতে পরে জীবনে এরা আসে। সবকিছু ঠিক থাকলে 8 সপ্তাহ বাংলাদেশের গ্রেট স্পিনার রফিকের দীক্ষা পাবে এইচপি দলের তরুণ স্পিনাররা। হুমায়ুন কবির রোজ, সময় সংবাদ, ঢাকা। এদিকে দ্বিতীয় দফায় ঘরোয়া ক্রিকেটে বোলিং অ্যাকশনে সন্দেহজনক তালিকায় থাকা বাকি 5 বোলারের বোলিং অ্যাকশন নিয়ে কাজ করেছে বিসিবি বোলিং অ্যাকশন রিভিউ কমিটি। এর আগে প্রথম দফায় 5 জনকে নিয়ে কাজ করেছিল ক্রিকেট বোর্ড। মিরপুরের ইনডোরে 5টি ক্যামেরায় বোলিং অ্যাকশনের চিত্র ধারণ করা হয়। অনূর্ধ্ব 19 দলের স্পিনার সঞ্জীব সাহা, আসিফ আহমেদ, রাতুল, রেজাউল করিম, রাজীবরা টানা 36টি বল করেন। প্রত্যেক বোলারের বল ডেলিভারি ক্যামেরায় ধারণ করে পরে তা বিশ্লেষণ করার জন্য বিসিবি বোলিং অ্যাকশন রিভিউ কমিটির কাছে দেওয়া হয়। তারপর দ্বিতীয় ধাপের কাজ করবে বলে জানিয়েছে রিভিউ কমিটি। বোলিং অ্যাকশন নিয়ে প্রশ্ন ওঠা মোট 10 জন বোলারদের নিয়ে কাজ করছে রিভিউ কমিটি। টা বল করবে, তারপর স্টেজ বাই স্টেজ বলে দেওয়া হচ্ছে যে তুমি ফার্স্টটা এটা করবে, এই টাইপে বল করে স্টক বোলিং করবে, সেকেন্ডটা করবে তোমার করে ভ্যারিয়েশন থাকলে, থার্ড আপ করবে তোমার আর কোনো ভ্যারিয়েশন থাকলে, এগুলো শুধু ক্যাপচার। এরপর অ্যাসেসমেন্ট যখন হবে তখন আবার আলাদা আলাদা বসে ঠিক দেখবো আমরা সব ছবি দেখে সবার স্টেপ বাই স্টেপ দেখে তারপর ঠিক করবো যে হ্যাঁ কার্ডটা ঠিক বা কার্ডটা রং। খেলার সময় আরো যা থাকছে। অবশেষে রাশিয়ান অ্যাথলিটদের ব্যাপারে নমনীয় হলো আইওসি, শর্ত সাপেক্ষে মিলবে অংশগ্রহণের সুযোগ। কাঁধের ইনজুরির কারণে ইংলিশ কাউন্টি ক্রিকেটে গ্লাস্টারশায়ারের বিপক্ষে মাঠে নামেননি মুস্তাফিজুর রহমান। দলটির অফিসিয়াল ফেসবুক পেজে তার না খেলা বিষয়টি নিশ্চিত করেছে সাসেক্স কর্তৃপক্ষ।
আইপিএল চলাকালীন ইনজুরিতে পড়েছিলেন মুস্তাফিজ, তাই কাউন্টি ক্রিকেটে তার খেলা নিয়ে ছিল বেশ ধোঁয়াশা। যদিও ফিটনেস পরীক্ষার পর সাসেক্সের হয়ে খেলতে তাকে ছাড়পত্র দেয় বিসিবি। ইংল্যান্ড গিয়ে নেটওয়েস্ট টি20 ব্লাস্টে নিজের প্রথম ম্যাচে বাজিমাত করেন কাটার মাস্টার। এসেক্সের বিপক্ষে 4 উইকেট তুলে নিয়ে হয়েছিলেন ম্যাচ সেরা, কিন্তু সারের বিপক্ষে পরের ম্যাচে ছিলেন উইকেট শূন্য। সাসেক্সের হয়ে গ্লাস্টারশায়ারের বিপক্ষে নিজের তৃতীয় ম্যাচে মাঠে নামার কথা থাকলেও কাঁধের ইনজুরির কারণে শেষ পর্যন্ত তাকে একাদশের বাইরে রাখে টিম ম্যানেজমেন্ট। Behind his legs by Rahman. 3 balls later, and the Bangladeshi had another reason to celebrate. Callum Taylor out for a duck. জানাবো হকির খবর। মির্জা ফরিদ স্মৃতি এম্পায়ার্স টুর্নামেন্টের ফাইনালে পৌঁছেছে মীর সাবের আলী হকি 5। সাব্বির ইউসুফ হকি 5-কে 9-6 গোলে হারিয়েছে প্রথম ফাইনালিস্ট। 5A সাইড এই টুর্নামেন্টের প্রথম কোয়ার্টারে ইমরান হায়দারের নৈপুণ্যে 4-0 গোলে এগিয়ে থেকে বিরতিতে যায় মীর সাব্বির আলী হকি 5। দ্বিতীয় কোয়ার্টারে আব্দুল্লাহ আল মনসুর আর শাহবাজ আলীর কল্যাণে ঘুরে দাঁড়ায় সাব্বির ইউসুফ হকি 5। 5-4 গোলে এগিয়ে থাকে দ্বিতীয় কোয়ার্টারে বিরতিতে যায় সাবের আলীর খেলোয়াড়রা। তবে ইমরান হায়দারের আবারও জ্বলে উঠলে 9-6 গোলের জয় পায় সাবের আলী হকি 5। একাই 8 গোল করেন হায়দার। ফাইনালে তাদের প্রতিপক্ষ মালিক চুন্নু ও নানান্দা হকি 5-এর জাতীয় দল জয়ী দল। আন্তর্জাতিক চ্যাম্পিয়ন্স কাপের খবর। স্কটিশ ক্লাব সেল্টিককে পেনাল্টি শুটআউটে 6-5 গোলে হারিয়ে আন্তর্জাতিক চ্যাম্পিয়ন্স কাপে জয় পেল ইংলিশ প্রিমিয়ার লিগের বর্তমান চ্যাম্পিয়ন লেস্টার সিটি। নির্ধারিত সময়ের খেলা শেষ হয় 1-1 সমতায়। সেল্টিক পার্কে স্বাগতিকদের বিপক্ষে মাঠে নেমে শুরু থেকে অপ্রতিরোধ্য লেস্টার সিটি। এদিন মাহরেজ ড্রিঙ্ক ওয়াটারদের সামনে রীতিমতো হিমশিম খাচ্ছিল সেল্টিক। তবে স্বাগতিকদের শক্ত রক্ষণের কারণে প্রথমার্ধ গোলের দেখা পায়নি ফক্সেসরা। বিরতির পর ফিরেই উলোয়ার অ্যাসিস্টে গোল করে লেস্টারের হয়ে লিড আনেন মাহরেজ। 59 মিনিটে সেল্টিকের হয়ে ম্যাচে সমতায় ফেরান ইয়োহান। এরপর আর কোনো দলই গোলের মুখ না খুলতে পারলে ম্যাচ গড়ায় পেনাল্টি শুটআউটে। সেখানে ক্রিস্টিয়ান মার্চিন, ড্রিঙ্ক ওয়াটার, চিসওয়েল, শিনজি ও এমার্টোর গোল করলেও সেল্টিকের হয়ে গোল মিস করেন জেমস ফরেস্ট। আর তাতেই জয় নিশ্চিত হয় রানিয়েরি শিষ্যদের। এবার ব্রাজিল ফুটবল দলের অলিম্পিক প্রস্তুতির খবর জানাবো। অলিম্পিক ফুটবলে অধরা স্বর্ণ এবার জয় করতে চান নেইমার। ব্রাজিল ফুটবল ফেডারেশনকে দেয়া এক সাক্ষাৎকারে নিজের স্বপ্নের কথা জানিয়েছেন ব্রাজিল দলের অধিনায়ক। দলের কোচ রোজারিও মিকেল নেইমারের নির্ভরতার কথা বললেও তার সঙ্গে একমত নন এই বার্সা ফরওয়ার্ড। শতভাগ খেলেই জয় করতে চান প্রথম স্বর্ণ। 5 বারের বিশ্ব চ্যাম্পিয়ন ব্রাজিল। দক্ষিণ আমেরিকার ফুটবল শ্রেষ্ঠত্ব কোপা আমেরিকার শিরোপাও 8 বার গেছে সেলেসাওদের ঘরে। তবে একটি বৈশ্বিক আসরের ফুটবলের সর্বোচ্চ শ্রেষ্ঠত্ব অর্জন করতে পারেনি ফুটবলের দেশ ব্রাজিল। তা হলো অলিম্পিক ফুটবলে স্বর্ণ। রিও অলিম্পিকে খেলবেন বলেই শতবর্ষের বিশেষ কোপায় অংশ নেননি নেইমার। তাই এবার ব্রাজিলিয়ানরা ফুটবলের প্রথম স্বর্ণের স্বপ্ন দেখছে নেইমারকে ঘিরেই। পেলে, দুঙ্গা, রোনালদোরা বিশ্বকাপ এনে দিলেও পারেননি অলিম্পিক স্বর্ণ এনে দিতে। এবার নেইমারের জন্য মঞ্চ প্রস্তুত। অধিনায়ক হওয়ায় নেইমারের দায়িত্ব বেড়েছে অনেক। তবে এবার স্বর্ণ হাতছাড়া করতে চান না এই ব্রাজিলিয়ান পোস্টার বয়। অলিম্পিকে অংশ নেওয়াটাই দারুণ এক অনুভূতি। আর নিজেদের মাটিতে খেলা হওয়ায় প্রথমবারের মতো ফুটবলের স্বর্ণ জয়ের দারুণ সুযোগ আছে আমাদের। আমি ঈশ্বরকে ধন্যবাদ জানাই, কারণ আমার একটি অলিম্পিক পদক আছে, তবে সেটি রৌপ্য। আশা করছি এবার ইতিহাস রচনা করে আমরা স্বর্ণ জয় করব। কোপা আমেরিকায় গ্রুপ পর্ব থেকে ব্রাজিলের বিদায়ের পর কোচ দুঙ্গাকে বরখাস্ত করলে অলিম্পিক দলের দায়িত্ব বর্তায় অনূর্ধ্ব 20 দলের কোচ রোজারিও মিকেলের ওপর। কোচ অবশ্য এরই মধ্যে নেইমার নির্ভরতার কথা জানিয়েছেন, যদিও নেইমার তার সঙ্গে একমত নন। অলিম্পিকের জন্য আমি অনেক দিন ধরেই নিজেকে প্রস্তুত করছি। মাঠ ও মাঠের বাইরের যে কোনো ভূমিকায় আমি দলের হয়ে অবদান রাখতে চাই। তবে ভালো খেলার জন্য নিজেদের মধ্যে বোঝাপড়াটা খুবই গুরুত্বপূর্ণ। আমরা এখন সেটাই চেষ্টা করছি। আগামী 5 আগস্ট শুরু হবে এবারের অলিম্পিক। তবে ফুটবলে স্বর্ণের লড়াই শুরু হবে এর একদিন আগেই। ওই দিনই ব্রাসিলিয়ার স্তাদিও ন্যাশনাল মানে গারিঞ্চাতে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ম্যাচ দিয়ে শুরু হবে ব্রাজিলের স্বর্ণ জয়ের অভিযান। এখন পর্যন্ত অলিম্পিকে 12 বার অংশ নিয়ে 3 বার রৌপ্য ও 2 বার ব্রোঞ্জ জিতেছে ব্রাজিল। সাজিদ মুস্তাহিদ, সময় সংবাদ।
আবারও জানাবো ইন্টারন্যাশনাল চ্যাম্পিয়ন্স কাপের খবর। প্রাক মৌসুম প্রীতি ফুটবল টুর্নামেন্টে ম্যানচেস্টার ইউনাইটেডের বিপক্ষে মাঠে নামবে নগর প্রতিদ্বন্দ্বী ম্যানচেস্টার সিটি। চীনের বেইজিং ন্যাশনাল স্টেডিয়ামে দু দলের ম্যাচটি শুরু হবে সোমবার বাংলাদেশ সময় বিকেল 5:30টায়। সময়টা ভালো যাচ্ছে না ম্যানচেস্টার ইউনাইটেডের। ইন্টারন্যাশনাল চ্যাম্পিয়ন্স কাপের প্রথম ম্যাচেই বরুসিয়া ডর্টমুন্ডের কাছে রেড ডেভিলসরা হেরে গেছে 4-1 ব্যবধানে। তাই এই ম্যাচে জয় পেতে মুখিয়ে থাকবে হোসে মরিনহোর শিষ্যরা। এদিকে খারাপ সময় যেন পিছুই ছাড়ছে না ম্যান সিটিরও। সবশেষ 5 ম্যাচে সিটিজেনদের জয় নেই একটিতেও। তাই নতুন কোচ গার্ডিওলার অধীনে ঘুরে দাঁড়ানোর অপেক্ষায় সার্জিও অ্যাগুয়েরোরা। অবশ্য দু দলের শেষ 5 দেখায় 2টি করে জয় আছে প্রত্যেকেরই। বাকি একটি ম্যাচ দেখেছে ড্রয়ের মুখ। রিও অলিম্পিকে অংশ নিতে পারবেন রাশিয়ান অ্যাথলিটরা, তবে এজন্য দায়িত্ব নিতে হবে তাদের নিজ নিজ ফেডারেশনগুলোকে। রোববার এমনই ঘোষণা দিয়েছে আন্তর্জাতিক অলিম্পিক কমিটির প্রধান থমাস ব্যাচ। এছাড়াও রিও অলিম্পিক্সে অংশগ্রহণের জন্য রাশিয়াকে নির্দিষ্ট কিছু শর্ত পূরণের কথাও বলেছে আইওসি। নিষিদ্ধ ডোপ নেওয়ার দায়ে গেল নভেম্বর থেকেই আন্তর্জাতিক পরিমণ্ডলে নিষিদ্ধ ছিল রাশিয়ান অ্যাথলেটরা। এমন নিষেধাজ্ঞার বিপরীতে দেশটির করা আপিল বৃহস্পতিবার আন্তর্জাতিক অলিম্পিক কমিটি খারিজ করে দিলে রিও অলিম্পিক্সে অনিশ্চিত হয়ে পড়ে রাশিয়ার ট্র্যাক অ্যান্ড ফিল্ডের অ্যাথলিটদের ভবিষ্যৎ। তবে এই সিদ্ধান্তের 3 মাসের মাথায় সেখান থেকে সরে এসেছে আইওসি। আন্তর্জাতিক অলিম্পিক কমিটি শক্ত অবস্থান থেকে সরে এলেও এখনই অলিম্পিকে অংশ নেওয়ার পথ সুগম হচ্ছে না রুশ অ্যাথলিটদের। তাই রিওর জন্য তাদের তাকিয়ে থাকতে হবে স্ব ক্রীড়া ফেডারেশনের সিদ্ধান্তের দিকে। একই সাথে পূরণ করতে হবে বেশ কিছু শর্তও। আমরা সবাইকে নিষিদ্ধ করেছিলাম, কিন্তু শেষ পর্যন্ত সে অবস্থান থেকে সরে এসেছি। কেননা ব্যক্তিগত ইভেন্ট ছাড়াও দলগতভাবে অনেকেই সেখানে অংশ নেবে। তাই তাদের সিদ্ধান্তটা স্ব ফেডারেশনের হাতে ছেড়ে দিয়েছি। এদিকে আইওসির এমন সিদ্ধান্তকে সাধুবাদ জানিয়েছে রাশিয়ান অ্যাথলিটরা। অবশেষে আমরা সুবিচার পেয়েছি। আমার বিশ্বাস আমাদের প্রতিযোগীরা সেখানে ভালো করবে। আমি খুবই খুশি। আমি আমাদের রাগবি দলকে শুভকামনা জানাই। আশা করি তারা রাশিয়ার জন্য শিরোপা বয়ে নিয়ে আসবে। এর আগে নিষিদ্ধ ডোপ গ্রহণের দায়ে রাশিয়ার ট্র্যাক অ্যান্ড ফিল্ডের 68 জন অ্যাথলিটের উপর নিষেধাজ্ঞা দিয়েছিল আইওসি। এসএম ইকবাল, সময় সংবাদ। হ্যান্ডবল স্টেডিয়ামে শুরু হয়েছে ঢাকা রিপোর্টার্স ইউনিটি হ্যান্ডবল প্রতিযোগিতা। দেশের টেলিভিশন ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকদের সমন্বয়ে আয়োজিত হয়েছে এই প্রতিযোগিতা। টুর্নামেন্টে মোট 24টি মিডিয়া অংশ নিচ্ছে। প্রতিটি দল খেলছেন 6 জন করে খেলোয়াড়। উৎসবমুখর পরিবেশে আসরের প্রথম দিন হয়েছে জমজমাট লড়াই। তবে আয়োজনে বিশেষ নজর কেড়েছে দেশের বয়োজ্যেষ্ঠ সাংবাদিকদের অংশগ্রহণ। প্রথম দিন জয় পেয়েছে দৈনিক ইত্তেফাক, যমুনা টিভি ও গাজী টেলিভিশন। পাকিস্তান ইংল্যান্ড টেস্ট সিরিজের খবর। ইংল্যান্ড বোলারদের নিয়ন্ত্রিত বোলিংয়ে ম্যানচেস্টার টেস্টে নিজেদের প্রথম ইনিংসে মাত্র 198 রানে গুটিয়ে গেছে পাকিস্তান। তবে ফলোঅনে পড়লেও সফরকারীদের ফলোঅন না করে দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নামে ইংল্যান্ড। তৃতীয় দিন শেষে তাদের সংগ্রহ 1 উইকেটে 98 রান। এর আগে 8 উইকেটে 589 রান করে ইনিংস ডিক্লেয়ার করেছিল থ্রি লায়ন্সরা। আগের দিনের 4 উইকেটে 57 রান নিয়ে খেলতে নামা পাকিস্তান উইকেট হারায় দিনের শুরুতেই। অ্যান্ডারসনের শিকার হয়ে 39 রানে ব্যাট করতে থাকা শান মাসুদ সাজঘরে ফেরেন দলীয় 71 রানে। ষষ্ঠ উইকেট জুটিতে ব্যাট করতে নেমে পিচে থিতু হতে পারেননি আসাদ শফিকও। এরপর সরফরাজ আহমেদ ও ইয়াসির শাহ দ্রুত ফিরে গেলে ফলোঅনের সংখ্যায় পড়ে পাকিস্তান। ওয়াহাব রিয়াজকে সঙ্গে নিয়ে ঘুরে দাঁড়ানোর চেষ্টা করেও ব্যর্থ হন ওসেনাত মিসবাহ। 52 রান করা মিসবাহর বিদায়ের পরপরই ওয়াহাব রিয়াজ ফিরে গেলে 198 রানে থামে পাকিস্তানের প্রথম ইনিংস। Wondering what the plan is if they could go. The ball becomes that much more potent. Up in the air and taken. Misbah just couldn't control that sweep shot in the end. It's the top edge and এ পর্যায়ে খেলার সময় শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরেকবার। অঘটন দিয়ে শুরু বিপিএল এর নবম আসর। শেষ মুহূর্তের গোলে আরামবাগের সঙ্গে ড্র শেখ জামাল ধানমন্ডি ক্লাবের। বাড়িধারার কাছে 1-0 গোলে হেরে গেছে শেখ রাসেল। হাই পারফরম্যান্সে দলের সাথে স্পিন বিশেষজ্ঞ কোচ হিসেবে যোগ দিলেন মোহাম্মদ রফিক। বিদেশি কোচের পরিবর্তে বিসিবি দেশি কোচ নিয়োগ দিতে চান আস্থায় প্রতিদান। কাউন্টি ক্রিকেটে তাক লাগিয়ে 2 ম্যাচ পরই কাঁধের ইনজুরিতে কাটার মাস্টার মুস্তাফিজ খেলতে পারেননি গ্লাস্টারশায়ারের বিপক্ষে ম্যাচে।
এবং প্রাক মৌসুম প্রীতি ফুটবলের হাই ভোল্টেজ ম্যাচে মুখোমুখি হবে ম্যানচেস্টার ইউনাইটেড ও ম্যানচেস্টার সিটি। মাঠের লড়াইয়ে সেরাটা দিয়ে ভালো করার প্রত্যয় দুই ইংলিশ জায়ান্টের। দর্শক, এই ছিল খেলার সময়ের এখনকার আয়োজনে। যে কোনো খবর পেতে ভিজিট করুন সময়নিউজ.tv। সঙ্গে থাকুন সময়ের।